রাজনৈতিক দলগুলো একটা বড় ফ্যাক্টর, বড় স্টেক হোল্ডার, এই দেশটা কিভাবে চলবে বা চলবে না। কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা কিন্তু ইতিবাচক বা আশাব্যঞ্জক কোনো কিছু পাচ্ছি না। এ থেকে বেরিয়ে আসার উপায়টা কি? আমরা গত 6 মাসে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে আচরণগত পার্থক্য, মূল্যবোধের পার্থক্য, অথবা আপনার সংস্কার, অথবা আপনি কর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা স্থানীয় নেতাদের, তার কোনো কিছুই দেখলাম না। এবং আমরা ঠিক দেখলাম আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে থানা, উপজেলা, জেলা পর্যায়ে আপনার দখলদারিত্ব কায়েম করেছিল, সেটির জায়গায় বিএনপি কিংবা অন্য দল এসে বসে যাচ্ছে। এমনকি গণ অধিকার পরিষদ দেখলাম স্পোর্টস ক্লাব দখল করেছে। তার মানে আমাদের কালচার থেকে দখলদারিত্ব ব্যাপারটাকে তো মুছে ফেলতে হবে, এবং এটি দলের প্রথমত দায়িত্ব। দেখুন, আমি তারেক রহমানের গত 6 মাসের বক্তব্যগুলোকে সাংঘাতিক প্রণিধানযোগ্য মনে করি, কিন্তু সেই বক্তব্যের প্রতিফলন যদি আপনি স্থানীয় পর্যায়ে না পান, তাহলে কিন্তু তার কোনো মূল্য থাকে না। কাজেই তাকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির টপ নেতৃত্বকে দেখতে হবে যে তারা দখলদারিত্বে তাদের নাম ভাঙানো হচ্ছে কিনা, তাদের নেতৃবর্গ যুক্ত আছে কিনা। কিছু কিছু ব্যবস্থা আমরা দেখেছি, সেটা অপ্রতুল। এখন দেখেন, পুলিশ নৈতিকভাবে ব্যাকফুটে আছে, কারণ তারা, আপনি জানেন যে আমি অবাক হয়ে গেলাম 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের 3 ঘন্টাতেও পুলিশ সাভারে 19 জনকে মেরেছে, যাত্রাবাড়িতে 21 জনকে মেরেছে। কাজেই তাদের নৈতিক অবস্থান একটু ভঙ্গুর, নাজুক। তারা এক হাতে শয়তানি করছে নতুন টাকা পয়সা খাওয়ার জন্য এবং গয়রাহা মামলা দেওয়ার জন্য, আরেক হাতে তারা একটু সফট। রাজনৈতিক নেতাদের নতুন চিন পরিচয় হচ্ছে। তো এর আগে তো ওই নেতারা পুলিশের ভয়ে পালিয়েছিলেন, কিংবা কেউ কবরস্থানে গিয়ে রাত্রি যাপন করতেন। এখন আবার তারা এসছেন থানায় এবং পুলিশকে দিয়ে তাদের কাজ করাতে চাচ্ছেন। এই সম্পর্ক জমাট বাঁধতে দিতে দেওয়া যাবে না। পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। বিএনপি কিংবা জামাতি ইসলামী কিংবা অন্য দলের চক্ষু লাল দেখলেই তাদেরকে আগাতে পারবে না, এটি ভাঙতে হবে। কিন্তু এটি একটি বড় সিদ্ধান্ত আসতে হবে রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয়ে কথা শুনতে চায় না। না, তারা একদম করতে চায় না। দেখুন, অনেক আলোচনায় বিএনপির অনেক নেতা আমাকে বলেছে তারা নাকি তাদের সম্পত্তি পুনরুদ্ধার করছেন। তাই আমি বললাম যে পার্কের ইজারা তো পুনরুদ্ধার না, বাস স্ট্যান্ডের দখল তো পুনরুদ্ধার না। আপনি আগে অনিয়ম করেছিলেন, সেটি আওয়ামী লীগও আবার করেছে, এখন আপনি আবার সেই অনিয়ম ফেরত নিচ্ছেন। এটি আমাদের, দেখুন, আমি প্রায় বলে থাকি যে ফ্যাসিজমের পুনর্বাসন কেন্দ্র দরকার। এই যে আমাদের দখলদারিত্ব মানসিকতার পুনর্বাসন কেন্দ্র দরকার। আমাদের কালচার থেকে এই যে ছেলে মেয়েরা চাকরি করে উপরই কত পায়, এই আলোচনা যেন ঘরে হতে না পারে, এটির পুনর্বাসন দরকার। আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে অনিয়ম করা, অর্থ আদায় করা, দখলদারিত্ব করা। আপনি দেখুন, স্থানীয় পর্যায়ে আপনি ততটাই ক্ষমতাবান যদি আপনার ততগুলো দখলদারিত্ব থাকে। আপনি যদি একটা ভদ্র রাজনীতিবিদ হন, শিক্ষিত লোক হন, আপনি যদি সুশাসনের পক্ষে কাজ করতে চান, আপনাকে ধরবে আপনি দুর্বল, আপনার কোনো শক্তিই নাই। আপনার শক্তি থাকতে হবে ওই স্থানীয় পর্যায়ে দখলদারিত্বের উপরে। এই কালচার থেকে আমাদের বেরোতে হবে। দেখুন, সংস্কারটিকে আমরা তো ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে চাই। আগামীতে নির্বাচন হবে, কেউ ব্রুট মেজরিটিও পেতে পারে মানুষ যদি চায়, কিন্তু তার রাজনীতিটা কি? তার রাজনীতি যদি হয় হাট মাঠ ঘাট দখল করা, সেই রাজনীতি কোনো মেজরিটি পাক আমরা তো চাই না। সেই রাজনীতি তো মানুষের কল্যাণের রাজনীতি না। আর রাজনীতিবিদরা দেশ শাসন করবেন, এ নিয়ে দ্বিতীয় কোনো কথা নাই, কিন্তু তার রাজনীতির চেহারাটা কি? বড় দলগুলোর এই জায়গাটায় আপনার প্রকাশ্যে অবস্থান নিতে হবে। এবং আমার ধারণা, ঠিক যেমনটি শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করা গেছে, এই জায়গাতেও আপনি জিরো টলারেন্স দাঁড় করাতে পারবেন, কিন্তু তাদের উপরে চাপ প্রয়োগ করতে হবে। তারা অন দেয়ার ওন এটি করবেন বলে আমার মনে হয় না। এই যে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং পুরনো ধ্যান ধারণা ধারণ করা এবং সেই পুরনো রাজনীতিতে নেমে পড়া একটি দিক। আরেকটি দিক হলো যে পরস্পরের মধ্যে বিতর্ক থাকবে। এই স্বৈরাচার বিরোধী যে শক্তিগুলো রয়েছে, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, অংশীজন, এদের মধ্যে বিতর্ক থাকবে রাজনৈতিক মতাদর্শ থেকে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সেটা বিভেদ এবং সংঘর্ষের দিকে রূপ নেয়, তখন কিন্তু এই পতিত স্বৈরাচাররা সাহস পায়। আপনি লক্ষ্য করেছেন যে মির্জা ফখরুলের বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকার এবং তার প্রতিক্রিয়ায় দুজন উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতার যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে এই স্বৈরাচারের দোষরা কিন্তু ব্যাপকভাবে সক্রিয় হয়েছে নিশ্চিতভাবে। এবং এই যে টানাপোড়েন চলছে এদের মধ্যে, এবং জুলাই আগস্টের যে স্পিরিটটা ছিল সেখান থেকে সরে যাওয়ার কারণেই কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা নানান ধরনের কথা বলছে। এমনকি তারা হরতাল অবরোধ করার কর্মসূচি ঘোষণা করেছে, হোক না সেটা কাগজে কলমে।
আওয়ামী লীগ যখন কর্মসূচি দেয় এটি আমার কাছে একটি দুঃসাহস এবং অগ্রহণযোগ্য মনে হয়, কিন্তু তারা কখন এটি বলার স্পর্ধা দেখায় যখন গ্রাউন্ডে দেখে যে অন্যরা একে অন্যের সাথে কোন্দলে লিপ্ত, অথবা আমাদের রাস্তা তারা নেমে পড়েছে, পাহাসে লিপ্ত, অথবা আমরা যেই পথে হেঁটে দেশ ছেড়ে পালিয়েছি তারা এই পথে হাঁটছেন। তারা তো নিশ্চয়ই হাসছেন কোথাও বসে যে আমরা দলগুলোকে দেখতে পাচ্ছি তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, তারা ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করছেন, তারা দখলদারিত্ব পাওয়ার চেষ্টা করছেন। দেখুন, একটা কথা বলি আপনাকে, দলগুলোর মধ্যে বিতর্ক থাকবে, এটি খুব স্বাভাবিক। এবং আপনি বাজারে 5টা দল, 8টা দল, 10টা দল থাকবে, তাদের ভিন্ন ভিন্ন রাজনীতি থাকবে, এটি আমরা চাই। এবং শেখ হাসিনা এটির বিরোধিতা করেছেন এবং কুচক্রী হিসাবে সমাজে আবির্ভূত হয়েছেন। কিন্তু সেই বিরোধিতার কিন্তু আপনার জানেন যে একটি বাউন্ডারি আছে। এবং বিশেষ করে ফ্যাসিবাদ বিদায়ের পরে, স্বৈরাচারী শাসন বিদায়ের পরে আমরা যদি 5 মাসের মধ্যে দেখি সব রাজনৈতিক দল একে অন্যের আখের গোছানোতে ব্যস্ত, কে কোথাও কাকে পদ দিবেন সেটিতে ব্যস্ত, আগামী নির্বাচনে কি করে সুবিধা পাবেন অনৈতিকভাবে হলেও সেটি নিয়ে ব্যস্ত, তখন কিন্তু এটা দুর্ভাগ্যজনক। আজকের পরিস্থিতি কিন্তু তাই। দেখুন, মির্জা ফখরুল বিবিসিতে যেটি বলেছেন এটি অত্যন্ত স্ট্যান্ডার্ড কথা, যে সরকার যদি তার নিরপেক্ষতা প্রমাণ দিতে না পারে আমাদের নিরপেক্ষ সরকার লাগতেও পারে, এটি স্বাভাবিক কথা। সরকার যদি 3 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে তাদেরকে অ্যালাউ করে পলিটিক্যাল পার্টি করতে, সরকার নিরপেক্ষতা হারাবে। সরকার যদি আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দেয়, সরকার নিরপেক্ষতা হারাবে। সরকার যদি তার উপদেষ্টাদের কারো কারো রাজনৈতিক অ্যাম্বিশনকে প্রশ্রয় দেয়, সরকার নিরপেক্ষতা হারাবে। এটি বলা খুব স্বাভাবিক। একজন বর্ষিয়ান রাজনৈতিকবিদ এই কথা বলবেন, এটিই স্বাভাবিক। তাতে করে যদি আপনি 1-11-র গন্ধ পান, 1-11-তে তো সবচেয়ে বড় ভিকটিম হয়েছে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে 1-11-র কারণে। এখন নতুন 1-11 কারা তৈরি করার ওই সাক্ষাৎকারে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না এ ব্যাপারে উনি প্রশ্নটা স্পষ্ট করেন। উনি শুরু থেকে এটি করছেন না, এবং এটি আমরা বিএনপির একটি মজার ঘটনা। ওনারা সবসময় বলছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে। আশরাফ কায়সার, আপনি নিশ্চয়ই জানেন জনগণ তো 5ই আগস্ট সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারটা। নতুন করে আর কি সিদ্ধান্ত আমি আপনাকে বলি, 5ই আগস্ট আসে 10-15 বছর পর পর। তো জনগণ কি প্রতিদিন সকালে বাজারের ব্যাগ নিয়ে আপনাকে জানাবেন যে মির্জা ফখরুল সাহেব আমার সিদ্ধান্ত এইটা? উনি রাজনৈতিক কথা বলছেন, এটি অদায়িত্বশীল কথা। জনগণ আপনাদেরকে দেশ শাসনের সুবর্ণ সুযোগ তৈরি করে দিচ্ছেন, বা আপনি ইতিমধ্যেই কিছুটা পেয়েছেন। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল এবং ভিশনারি হতে হবে। 5 তারিখে মানুষ বলে দিয়েছে না আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী? 5 তারিখে মানুষ বলে দেয়নি ওরকম শাসন আমরা আর চাই না। 5 তারিখে মানুষ বলে দেয়নি যারা আমার ছেলেকে খুন করেছে তারা যেন ভোটে দাঁড়াতে না পারেন। এইরকম দেয়ালের লিখন যদি আপনি পড়তে না পারেন, আপনি কেমন রাজনীতিবিদ? কোনো রাজনীতিবিদ যদি এই নিয়ে বাহাস করে, বিতর্ক করে, তার মতলব ভিন্ন বলে আপনি মনে করবেন। এবং দেখুন, মানুষকে বিভ্রান্ত করা রাজনীতিবিদদের কাজ না। রাজনীতিবিদদের কাজ মানুষ বিভ্রান্ত হলে তাকে দিক নির্দেশনা দেওয়ার। বর্তমান সময়টি অনেকটাই ফ্লুইড। এই সময়টাতে রাজনীতিবিদের কাজ হচ্ছে মানুষকে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া। আওয়ামী লীগ 10 বছর আগে বা 15 বছরের আগে বা ক্ষমা চাওয়ার আগে বা শাস্তি হওয়ার আগে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে না, এটিই জনগণের চাওয়া। আপনি যদি এই চাওয়া বাস্তবায়ন না করতে পারেন, আপনি সরকার হিসাবে থাকবেন না। আপনি এই চাওয়া বাস্তবায়ন না করতে পারলে আপনি নির্বাচিত সরকার হওয়ার আশা করেন না। জনগণকে যারা ভুল বুঝেছে বা প্রকৃষ্ট চেহারাটি দেখতে পায়নি 5 তারিখে, তাদেরকে আমি আবার অনুরোধ করব, ওই ভিডিওগুলো, ওই দাবিগুলো, ওই গ্রাফিটিগুলো, ওই মিছিলটি আরেকবার দেখতে। সেখানে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কেও পরিষ্কার বক্তব্য রয়েছে। কাজেই যারা এই রাজনীতি করছেন তারা গণবিরোধী রাজনীতি করছেন এবং তারা বাংলাদেশ বিরোধী রাজনীতি করছেন। বাংলাদেশ বিরোধী রাজনীতি করে কিন্তু বাংলাদেশে আপনি ভালো করতে পারবেন না।